হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ। আপনি শুধু ভুলে যান যে আপনি বাংলাদেশি মানুষ। আপনি ভুলে যান যে আপনি বাংলাদেশের সমর্থক, আপনি বাংলাদেশের জয় দেখতে বসছিলেন। আপনি ভুলে যান যে এই ম্যাচ শেষে আপনার শোক করতে হয়েছে ১ উইকেটে হারার। এই সবকিছু ভুলে যান। শুধু একটু রিউইন্ড করেন যে ৪৫ ওভার থেকে ৫০ ওভার পর্যন্ত কি ক্রিকেটটা হলো এবং শরীফুল কি ক্রিকেটটা খেললো। সেখানে কিরকম সঙ্গত করলো আমাদের মুস্তাফিজ। এটা ওয়ানডে ক্রিকেট। ভাই ওয়ানডে ক্রিকেট অ্যাট হিজ বেস্ট। এই জিনিস আপনি আর কোথাও পাবেন না। কি অসাধারণ খেলা, কি অসাধারণ খেলা। হ্যাঁ, ১ উইকেটে হেরে যাওয়াটা আমাদের বিরাট আফসোসের ব্যাপার। মনে হচ্ছে যে তানজিদ তামিমরে গিয়ে একটা খামচি দেই। মনে হচ্ছে যে এই মাহাদিরে একটা চিমটি দেই যে তুমি কেন রান করতে পারলে না? অনেক কিছু মনে হচ্ছে। মনে হওয়াগুলো ঠিক আছে। এগুলো নিয়ে একটু কথাও বলব যে কোন জায়গাটায় আমরা হারলাম। না, তানজিদ তামিমের ক্যাচ বা মাহাদির ওই ব্যাটিং এগুলো মূল ব্যাপার না। হারছি আমরা অন্য জায়গায়, সেটা আলোচনা করব। কিন্তু আমি আসলে বলি কি যে এই আলোচনাগুলো আলোচনার জায়গায় রেখে দেব আমরা। এই একদম পকেটে রেখে দেব। এগুলোরে আমরা সামনে প্রদর্শন করে বেড়াবো না। আমাদের মনের বড় অংশ যেন এই ম্যাচের উপভোগে থাকে। আর ক্রিকেটটা আসলে তো এন্টারটেনমেন্ট, এন্ড অফ দ্য ডে। তো সেখানে জয় পরাজয় দুটো ম্যাচ তো আমরা জিতছি। জয় পরাজয় থাকবে বলে বারবার হেরে যাই তা তো না। আমরা আগে যখন বলতাম যে জয় পরাজয় থাকবেই তখন বারবার হেরে যেতাম। এখন তো জয়টাই বেশি থাকতেছে, পরাজয়টাও সেরকম আমরা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করে এই যে রোমাঞ্চটা, এই রোমাঞ্চটা মনে রাখি। এই রোমাঞ্চটা যত বেশি আমরা মনে রাখতে পারবো তত ক্রিকেট লাভার হয়ে উঠবো, তত আমরা ক্রিকেট সংস্কৃতিতে ঢুকবো। তো আসেন এই রোমাঞ্চটা নিয়ে একটু কথা বলে আর হচ্ছে বলি যে কোথায় আমরা হেরে গেলাম। আমাদের রণকৌশলগত কি সিদ্ধান্তে, ইলেভেনগত কি সিদ্ধান্তে আমরা আসলে এই ম্যাচটায় শুরুতেই ব্যাকফুটে চলে গেছি। দেখেন, সবাই বলে যে ওয়ানডে ক্রিকেট মারা যাচ্ছে। আমারও এরকম একটা আশঙ্কা যে ওয়ানডে ক্রিকেট আর খুব বেশি দিন থাকবে না। ওই শোপিস ইভেন্ট হিসাবে হয়তো বিশ্বকাপটা থাকবে, বাইল্যাটারাল সিরিজে আর ওয়ানডে খুঁজেই পাওয়া যাবে না। এখনই তো অনেক কমে গেছে, বড় দলগুলো যায় ট্যুর করতে, সেখানে থাকে ৩টা টেস্ট, ৫টা টি-টোয়েন্টি, ওয়ানডে মিসিং। ওয়ানডে এখন আমরা অল্প কয়েকটা দল খেলি বেশি। এই বাইল্যাটারাল সিরিজ হলেই ওয়ানডে খেলি, এরকম দলের সংখ্যাও কমে গেছে। ফলে ওয়ানডে ক্রিকেটটা প্র্যাকটিক্যালি মারা যাচ্ছে বা প্রায় গেছে। এখন কথা হচ্ছে যে এই মৃত্যু তো আমরা চাইলেও ঠেকাইতে পারবো না। যদি মরার হয় মরবে, আর যদি এমন হয় যে না প্রবল প্রতাপে ফিরে আসলো, পৃথিবীতে বহু খেলা বহু কিছু মনে হয়েছে যে হারায় গেল, একদম মরে গেছে, সেখান থেকে প্রবল প্রতাপে ফিরে আসছে। টেস্টও তো মরে যাচ্ছিল। এই যখন বাসবল বা অমুক তমুক আসলো, এই শতাব্দীর শুরুর দিক থেকে একটা প্রতাপ শুরু হলো, তার আগ পর্যন্ত মনে হচ্ছিল না যে টেস্ট গন কেস। তারপরে তো ফিরে আসছে প্রবল প্রতাপে। এখন তো কোনো সেক্টরে টি-টোয়েন্টির চেয়েও টেস্টে আকর্ষণীয় মনে হয়। ফলে ওয়ানডে ক্রিকেট ফিরেও আসতে পারে, আবার সত্যি মরেও যেতে পারে। তবে মরে গেলেও এই শোকেস ইভেন্ট হিসাবে থাকবে, ওয়ার্ল্ড কাপ হতে থাকবে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আপনি যদি থ্রিলার লাভার হন, পিওর থ্রিলার লাভার, একদম নাজিমুদ্দিন থেকে শুরু করে, এই বাংলাদেশের কথা বললাম, নাজিমুদ্দিন থেকে শুরু করে দুনিয়া কাঁপানো থ্রিলার যা হয় এগুলো লাভার হন, তাহলে ওয়ানডে ছাড়া আপনার তেমন কোনো গতি নেই। বিশেষ করে আমরা যারা ৯০ দশক বা এই নতুন শতকের ১ম দশক আমরা যারা মন দিয়ে ক্রিকেট দেখছি, তারা জানি যে ওয়ানডে ক্রিকেট হচ্ছে থ্রিলের বেস্ট, থ্রিলের একদম সর্বোচ্চ পর্যায়ে। আপনার যদি ওই যে অ্যাড্রেনালিন রাশ দরকার হয়, ওটা টি-টোয়েন্টি ক্রিকেটে সেরাটা দিতে পারে না। মানে টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে আপনি বলতে পারেন ওই যে তামিল সিনেমার মতো। মানে আপনি জানেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তারপরেও ওই যে যেহেতু ঘুষি মারলেই রোহিত শেঠির গাড়ি আকাশে উড়ে যায়, ওটা দেখতে আনন্দ লাগে। ওই আজগুবি ব্যাটিং, ওই আজগুবি সব দৃশ্যায়ন, একটা পাঞ্চ করতেছে, পাঞ্চে লোকটার নাকে লাগতেছে, লোকটার নাক মুখের কিছু হচ্ছে না, পিছনের ৫টা দেয়াল ভেঙে লোকটা বের হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু বিশ্বাসযোগ্যই লাগে এবং আমার কাছে আনন্দই লাগে। ওটা আসলে তামিল সিনেমা। টি-টোয়েন্টি আসলে তামিল সিনেমা। আপনি ওর চেয়ে বেশি আনন্দ ওখানে পাবেন না। কিন্তু ওটা দেখতে কি আপনার কখনো ওই এক্সাইটমেন্ট তৈরি হয়? হ্যাঁ, দক্ষিণেই সব দারুণ থ্রিলারও হয় আবার। ওই থ্রিলারের যে এক্সপেরিয়েন্স ওটা আপনি শুধু ওয়ানডেতে পাবেন। বলতে পারেন যে টেস্টেও তো রোমাঞ্চ হয়। না, টেস্টের রোমাঞ্চটা আবার অন্যরকম। ওটা পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতো। যেটা সত্যিকারের যেগুলো সিনেমা।
মানে আপনি বিউটিফুল মাইন্ড দেখলে বা ওই ফরেস্ট গাম্প দেখলে আপনার যে একটা ফিল হবে, বা আমাদের এখানে এই যে কদিন আগে বনলতা এক্সপ্রেস হলো, ওই যে একটা উত্থান পতন ধীর লয়ের ব্যাপার, ওই যে ফিল হবে টেস্ট হচ্ছে তাই। ওখানে দারুণ রোমাঞ্চ আছে, সেটা উপভোগ করতে পারতে হয়। কিন্তু ওয়ান ডে হচ্ছে সবার জন্য, ওয়ান ডে হচ্ছে সবার জন্য থ্রিলার, একদম মারমার কাট থ্রিলার। এটা যে কোন মুহূর্তে পৃথিবী কোন দিকে টার্ন নেবে আপনি জানেন না। শার্লক হোমসের মুভির মতো আপনি, বা বইয়ের মতো আপনি ধরে রাখছেন ভিলেন এই লোকটা, একবারে লাস্ট মুহূর্তে যখন টুইস্ট শুরু হলো আপনি দেখলেন যে না, একবারে দুনিয়া বদলে গেছে। ওয়ান ডে ক্রিকেট এইটা করতে পারে, এটা আর কোনো ফরম্যাট পারে না। সেই জিনিসটা আজকে আমরা দেখলাম। ৪৫তম ওভারে যখন তাসকিন বল করতে আসলো তখন ৩৬ বলে ৩০ রান লাগে। এটা লিমিটেড ওভার ক্রিকেটে কোনো ইকুয়েশনই না। ৫ উইকেট হাতে ৩৬ বলে ৩০ রান লাগে, কিসের ইকুয়েশন? তার মধ্যে তাসকিনের শেষ ৩ বলে ওই যে কনলি ছেলেটা ৩টে ছক্কা মেরে দিল। একবারে বাচ্চা একটা ছেলে, ওরে সবাই চেনে, টি-টোয়েন্টি স্পেশালিস্ট, কিন্তু কি একটা দানবীয় ইনিংস খেললো দেখেন আজকে, কি দানবীয় ইনিংস খেললো। তার ৩টা ছক্কাই মেরে দিল তাসকিনকে ওই ওভারটায়। তাহলে ইকুয়েশনের কি অবস্থা দাঁড়ালো? ৩০ বলে লাগে ৯ রান, মানে পরের ওভারেই খেলাটা শেষ, সবাই ব্যাগ বোচকা গোটায় নিয়ে চলে যাবে বাড়ি, শেষ ম্যাচ। ব্রডকাস্টাররা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছিল যে এই সবাই সুইচার টুইচার ঠিক করে এবারে খেলা শেষ, যার যা কাজ আছে ব্যাগটাকে চেন আটকানো অমুক তমুক, এই খেলা ওভারটা শেষ হলেই সবাই বাড়ির পথে রওনা দেবে। এই তো শরীফুল তার পুরো সিনেমা নিয়ে নেমে পড়ল যে আয় দেখাই কাহাকে বলে সিনেমা, কত প্রকার কি কে। শরীফুল নেক্সট কতগুলো ওভার শরীফুল আর মুস্তাফিজ যা করলো, এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য ব্রেন ফেড একটা ব্যাপার। ওই ওভারটায় পরপর দুটো উইকেট তুলে নিল। হ্যাট্রিক চান্সটা কেমনে যে মিস হলো, কেমনে যে স্টাম্পটা মিস হলো উপরওয়ালা জানে। একটা রান ব্যয় করলো, সে রানটা ব্যয় খুব কাজের হলো। ওই যে নতুন ব্যাটসম্যানটা, ও সিঙ্গেল নিল শেষ বলে, ওদেরও ব্রেন ফেড হয়েছিল। টানা ১৮ বল কনলিরে ওরা স্ট্রাইক দিতে পারে না, এটা কোনো কথা হলো? টানা ১৮ বল ওই সময় ওরা অ্যাসেট ব্যাটসম্যানদের স্ট্রাইক দিতে পারতেছে না। ওই যে ওয়ানডে ক্রিকেট, ওয়ানডে ক্রিকেটেই আপনি এগুলো দেখবেন। মুস্তাফিজ আসলো পরের ওভারে, মুস্তাফিজ তো কিপ্টে, আমি বলি একালের বাপ্পুনাথ কার্নি। বিশেষ করে ডেথ ওভারে ওর কাছ থেকে প্রতিটা রান নিতে আপনার কোটি টাকা ব্যয় করতে হবে। ফলে মুস্তাফিজের উপরে আমরা ওই এমনি ওই প্রত্যাশাটাই ছিল যে মুস্তাফিজ, শরীফুল যেহেতু ওই ওভারটা ওরকম একটা ড্রামাটিক ওয়ান্ডার বয়সীল ক্রিকেটটা খেলে গেছে, নিশ্চয়ই এই ওভারে মুস্তাফিজ একটা চ্যালেঞ্জ নিয়ে নেবে। উইকেট নিই বা না নিই, আমিও কিপ্টে বোলিং করে দিব। ৩ রান ব্যয় করলো, তার ভিতরে ওই শেষ বলে আবার সিঙ্গেল, ওই আবার ওই ছেলেটা সিঙ্গেল নিল, মানে আবারও কনলি স্ট্রাইক পেল না। পরের ওভারে শরীফুল এসে উইকেট মেডেন নিল এবং তার ষষ্ঠ উইকেট পূর্ণ হলো। বাংলাদেশের সম্ভবত চতুর্থ বোলার হিসাবে ওয়ানডেতে ইনিংসে ৬ উইকেট নিল। ৭টা হয়ে যাওয়া উচিত ছিল, একবারে হাত থেকে ফেলে দিল তানজিদ তামিম। আপনি বলবেন যে না, ডান দিকে ঝাঁপ দিতে হয়েছে, একটু কঠিন ছিল। না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি বলবো রেগুলেশন ক্যাচ, একেবারে রেগুলেশন ক্যাচ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা কোনোভাবে মিস করা যাবে না। তখন দেখেন ইকুয়েশনটা কি রকম দাঁড়ালো। যে জিনিসটা খানিক আগে ছিল ৩০ বলে ৯ রান, মানে যে কোনো সময় শেষ হয়ে যাবে খেলা, সেই জিনিসটাই শেষ ওভারে ৩ রান। শেষ ওভারে ৩ রান খুব কঠিন না, কিন্তু হাতে তো একটা উইকেট আছে, এই উইকেটটা তুলে নিতে পারলেই তো খেলা শেষ। সেই দুর্দান্ত জিনিসটা, সেই জিপটা তাসকিনের ভিতরে দেখলাম না, তাসকিনের ভিতরে আজকে পুরো ম্যাচটাই ওই জিপটার অভাব ছিল, যেটা আমাদের খুব ভোগাইছে। তা না হলে খেলাটা হয়তো শুরু থেকেই অন্যরকম হতে পারত। যাই হোক, শেষ পর্যন্ত ওই কনলি ম্যাচ বের করে নিল, আমরা ১ উইকেট হেরে গেলাম। বাট হোয়াট এ থ্রিলার ইট ওয়াজ, হোয়াট এ থ্রিলার ইট ওয়াজ। ওই যে বারবার যেটা বলি, এই থ্রিলার দেখার জন্য হলে ওয়ানডে ক্রিকেটটা বাঁচায় রাখা দরকার। অবশ্যই বাংলাদেশের তরফে এই থ্রিলারের নায়ক, মহানায়ক সবকিছু আমাদের শরীফুল, ওয়ান্ডার বয়, যে ২০২৪ সালে ওই ফিঙ্গার দিয়ে দুর্দান্ত করে বলটার একটু মুভ করায় দুনিয়া কাঁপাচ্ছিল। ২০২৫-এ মনে হচ্ছিল হারায় গেছে, এখন সে আমাদের বেঞ্চ সুপারস্টার হয়ে গেছে। মানে যেহেতু আমাদের পেস বোলিংটা এখন এত রিচ, এত রিচ, শরীফুলের পক্ষে রোজ স্টার্টিং 11, এই ফুটবল বলতে বলতে স্টার্টিং 11 ব্যাপারটা চলে আসছে, রোজ 11 মেক করা সম্ভব হয় না। যেদিন সে মাঠে নামে সেদিন সেই হিরো হয়ে যায়। দেখেন নাহিদ রানারে রেস্ট দিয়ে তারে নামানো হয়েছে, মনে হয়েছে নাহিদ রানার জায়গা কিভাবে নিয়ে নিল। হ্যাঁ, সে গতির ঝড় তুলতে পারে না, কিন্তু কাজের কাজটা তো করতে পারে। শরীফুলকে নিয়ে আগামীকাল সকালে আলাদা একটা কন্টেন্ট করব।
এটা আপনাদের মনে হতে পারে যে একটু ক্লিক বেটিং ব্যাপার, যে শরীফুল আজকে ৬ উইকেট নিল আর দাদা আজকেই এই জিনিসটা টেনে বের করলো। না ৩-৪ দিন আগে জিনিসটা রেডি করছি। কিন্তু আসলেই তো একটা ভিডিও বানালে একটু ওই রিলেশন তৈরি করা লাগে, যে কোনো একটা কিছুর সঙ্গে রিলেট না করলে লোকজন পছন্দ করে না, যে হঠাৎ শরীফুল বিষয়ক ভিডিও কেন? শরীফুলের এই যে আপনারা জানেন যে ওর একটা বিরাট দাতাবীর টাইপের একটা চরিত্র তৈরি করছে। এইটা নিয়ে সঙ্গে শরীফুলের বোলিং সবকিছু মিলায় শরীফুলের নিয়ে একটা আলাদা কন্টেন্ট করব। ফলে শরীফুলের নিয়ে কথা আর না বাড়াই। আমি আজকে একটু এখন বলি, এতক্ষণ তো খুব প্রশংসা করলাম, আরও প্রশংসা করা যায়, অনেক প্রশংসার সুযোগ আছে। হৃদয়ের ব্যাটিংটা নিয়ে আলাদা করে বলা যেত, বলা যায়, হয়তো একসময় বলবো। তারপরে মুসাদ্দেক অলরেডি একবার দুপুরে বলছি, আরও ১০ বার বললেও কম পড়বে না। মানে বারবার বলতে হবে। লিটনের সংগ্রামী ইনিংস সবই আমরা বলবো, সবই বলবো। কিন্তু মূলত আমাদেরকে একটু আজকের ম্যাচটা রিভিউ করতে হবে এই কারণে, যে কেন হেরে গেলাম, যে এটা আমাদের একটা সিস্টেমেটিক ফল্ট হয়ে যাচ্ছে। এটা চলমান একটা ফল্ট। এই ফল্টটা আমরা অতি দ্রুত সংশোধন না করতে পারলে ২০২৭ বিশ্বকাপে আমরা যেরকম প্রত্যাশা করতেছি সেরকম ভালো কিছু নাও হতে পারে। এই একটা মাত্র ফল্টের কারণে। সেটা হচ্ছে নাম্বার 7 নিয়ে আমরা ওয়ানডেতে কী করব? এই ব্যাপারটা আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে, এবং নাম্বার 7 নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে কি হয় সেটার প্রমাণ আজকের ম্যাচটা। ওয়ানডে ক্রিকেটের নাম্বার 7 কিন্তু স্পেশালিস্ট বোলারের জায়গা না। আপনি বলবেন তাহলে স্পেশালিস্ট ব্যাটসম্যানের জায়গা? না, ঠিক স্পেশালিস্ট ব্যাটসম্যানের জায়গাও না। কিন্তু কোনোভাবেই ওইটা শাক মেহেদী বা মিরাজের যে ব্যাটিং, ওটার জায়গা না রে ভাই। এখানে আপনি ধরেন নাম্বার 7 চিরকাল আমরা কাদের দেখে আসছি? ধরেন আমাদের এই কাছাকাছি সময়ে যদি দেখি, তাহলে হার্দিক পান্ডিয়া, তাহলে গ্লেন ম্যাক্সওয়েল, এরা হচ্ছে ওয়ানডে ক্রিকেটের নাম্বার 7। এখন আইডিয়াল নাম্বার 7। এখন এরা কি কেউ ১০ ওভারের বোলার? না। হার্দিক পান্ডিয়া কখনো ১০ ওভার করতো। কিন্তু মূলত তার দিকে তাকায় থাকতো না ইন্ডিয়া যে তুই ১০ ওভার করে দিবি। আর গ্লেন ম্যাক্সওয়েল নেভার কখনোই ১০ ওভারের বোলার না। যদি লাইফে ২-৪ বার করছে সেটা হচ্ছে দুর্দান্ত স্পিন টার্ন করতেছে, দুর্দান্ত উইকেট ম্যাক্সওয়েল করে ফেলছে। তার উপরে ওইদিকে কেউ তাকায় না। এখন তাহলে আমরা আসলে কি করব? আমাদের এই ক্রাইসিসটা তো তৈরি হলো মূলত সাকিব চলে যাওয়ায়। সাকিব চলে যাওয়ায় আমরা দেখলাম যে আগে আমরা যেটা করতে পারতাম ৭ নাম্বার পর্যন্ত ব্যাটসম্যানই রাখতে পারতাম। কারণ ৭ এর উপরেই তো সাকিব ব্যাট করতেছে। এর ভেতরেই আমরা একজন মানে মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান, যে আমাদের দলের সেরা ব্যাটসম্যান, তাকে পাচ্ছি যে আবার ১০ ওভার বল করতেছে। মানে আমাদের ৫ টা বোলার লাগতো না। আমরা ৭ টা ব্যাটসম্যান আর ৪ টা বোলার নিয়ে খেলতে পারতাম। এই বিলাসিতা পৃথিবীর খুব বেশি দেশ দেখাইতে পারে না। যে তোমার টপ 5 এ এমন একটা ব্যাটসম্যান থাকবে যে ১০ ওভার বল করবে। যে তোমার লিডিং বোলার, যে তোমার মূল বোলার। এটা তো হয় না। এটা আজগুবি একটা ব্যাপার। সাকিব একটা মানে ওভারঅল আজগুবি ক্রিকেটার। ফলে এই আজগুবি ক্রিকেটারের প্রত্যাশায় বসে থাকা যাবে না। পৃথিবীর বেশিরভাগ দেশ যেভাবে চলে ওয়ানডে ক্রিকেটে, আমাদেরও সেটাই মাথায় রাখতে হবে। আমাদেরও ৭ নাম্বারটাকে ব্যাটিং অপশন হিসাবে ভাবতে হবে। এখন ৭ নাম্বারকে আপনি ব্যাটিং অপশন ভাবলে প্রথমেই আপনার যেটা মাথায় আসবে যে ভাই আমার তো ৫০ ওভার বল করতে হবে। তাহলে তো আমার ৫ টা বোলার লাগবে। এখন ওই ৫ বোলার দিয়ে ৫০ ওভার করাতে হবে, এইটা তো কোথাও লেখা নাই। আপনি তো ৬ বোলার দিয়ে করাতে পারেন, ৭ বোলার দিয়ে করাতে পারেন, ৮ বোলার দিয়ে করাতে পারেন। এখন লিমিটেড ওভার ক্রিকেটে ৬ বোলার দিয়ে ৭ বোলার দিয়ে করানোটা একদম মানে রেগুলার ব্যাপার হয়ে গেছে। মানে 5th বোলারের রোলটা ওরকম ফিক্সড কিছু না। যে 5th বোলার ১০ ওভারের কোটা কমপ্লিট করতেই হবে তা না। 5th বোলার ৭ ওভার করবে, ৮ ওভার করবে, বাকিটা স্টপ গ্যাপ বোলাররা করবে। এছাড়া আপনার মেইন বোলাররাও তো কোনো দিন মার খেয়ে যাবে। আপনার 6th বোলার তো এমনিতেই লাগতে পারে। ফলে আপনার টিমে ২-১ টা মিনি অলরাউন্ডার থাকবে, পার্ট টাইম বোলার থাকবে। তারা আসলে সবাই মিলে 6th বোলারের রোল প্লে করবে। আর 5th বোলার কখনোই পুরো বল করতে হবে ওই চাপ তার কাছ উপরে শুরু থেকে রাখা যাবে না। মানে আপনার ৭ টা ৮ টা বোলিং অপশন যদি থাকে, তাহলে আপনি ৪ টা বোলার নিয়ে খেলতে পারেন। আমাদের কিন্তু সেটা আছে। আমাদের সেটা ইউজ হয় না এবং তাদেরকে ওইভাবে প্রস্তুত রাখা হয় না। কিন্তু তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রুভ করছে যে দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এখন আমরা দেখেন ৭ নাম্বারে খেলাচ্ছি কাদের? মিরাজ এই লাস্ট কিছুদিন, আর না হয় হচ্ছে এখন আসলো এই ম্যাচে শেখ মেহেদী। এরা এই সময়ের দাবি মিটানোর মতো ব্যাট করতে পারে না।
এখন মিরাজের ব্যাপারে আমি কি বলবো? চলমান ক্যাপ্টেন হুট করে টানা সিরিজ জিততেছে, হুট করে তারে বাদ দেওয়ারও তো সুপারিশ করা যায় না 11 থেকে। আবার তারে কন্টিনিউ করলে ওয়ানডে টিমটার 11 সাজানো খুব কঠিন হয়ে যাচ্ছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। শেখ মেহেদী তো অবশ্যই না, শেখ মেহেদী তো অবশ্যই না 7 নম্বরে। ইট ওয়াজ ডিজাস্টারাস ডিসিশন। শেখ মেহেদী না, আপনার যদি বোলারই খেলাইতে হয় রিশাদের মতো কাউরে খেলাইতে হবে। রিশাদ গিয়ে ওখানে দুমদাম কিছু মারলেও মারতে পারে, একটা চান্স থাকে। শেখ মেহেদী তো সেটা না। বলে শেখ মেহেদী কোন হিসাবে আজকে খেলছে আমি জানি না। বোলিং অপশন হিসাবে সে ভালো না, এই ধরনের উইকেটে ব্যাটিং অপশন হিসাবে তো কিছুই না। তো যাই হোক, আমরা শেখ মেহেদীর কথা ব্র্যাকেটে রাখতেছি, ধরে নিলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, যে ভুল ভালে হয়ে গেছে। কিন্তু মিরাজ খেললেও তো আমাদের ওই ভেজালটা থেকে যাচ্ছে। 7 নম্বরের যে ব্যাটিং ওটা তো মিরাজ পারে না। মিরাজ ব্যাটে কিছু রান বিভিন্ন সময় পাইছে, টেস্টে খুব ভালোই রান পায়, ওয়ান ডেতে সে কখনো ওপেন করছে, কখনো 3-4-5-এ খেলছে, কয়েকটা সেঞ্চুরিও করছে, ওকে ফাইন, বাট দ্যাট ওয়াজ নট ওয়ান ডে ব্যাটিং। দু একটা সময় তার ব্যাটে আমরা জয়ও পাইছি। স্টিল সকল শ্রদ্ধা জানায়ও বলা যায় যে মিরাজের ব্যাটের সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে কোনো সম্পর্ক নাই। মিরাজের বলের সঙ্গে কিছুটা সম্পর্ক আছে, লাস্ট দুটো তিনটে সিরিজ সে বোলার হিসাবে অনেক ভালো করতেছে। কিন্তু আমরা তো 7 নম্বরে চাচ্ছি ব্যাটিং অলরাউন্ডার। 7 নাম্বার পর্যন্ত আমাকে ব্যাটিং অলরাউন্ডার রাখতে হবে। সেক্ষেত্রে তো আসলে 11 এ মিরাজের জায়গা পাওয়া কঠিন। কারণ স্পেশালিস্ট বোলার হিসাবে আমার টপ 4 বোলার কাউকে সে রিপ্লেস করতে পারবে না। আমি টপ 4 এ 3 তো রাখবো পেসার। অতি অবশ্যই পেসার রাখবো। সেটা যে কম্বিনেশনে রাখি। রানা, তাসকিন, শরীফুল, রানা, শরীফুল, মুস্তাফিজ, যেভাবে আপনি রাখেন না কেন। টপ 3 তো পেসার। এরপরে একটা স্পেশালিস্ট স্পিনার থাকবে। তারপরে না আপনি আসবেন হচ্ছে ইয়ের প্রসঙ্গে, ওই ৭ নাম্বার ব্যাটসম্যানের প্রসঙ্গে। এখন স্পেশালিস্ট স্পিনার হিসাবে মিরাজ কি জায়গা পাবে? আই এম ইন ভেরি ডাউট। সেক্ষেত্রেও তাকে ৮ এ ব্যাট করতে হবে। যদি পরিস্থিতি সাপোর্ট করে। আমি ওই ৮ এ দেখতে চাই আসলে রিশাদকে, বা অ্যালিস, বা রাতুল, এরকম কাউকে যাদের কোনো ইউএসপি আছে। এই ৮ এর ব্যাপারটাও বলতেছি শেষ দিকে, আগে ৭ এর সমস্যার সমাধান করে দেই। ৭ এ আসলে কি লাগবে? ৭ এ লাগবে হচ্ছে আপনার একজন ব্যাটিং অলরাউন্ডার। সেটা মোস্ট প্রবাবলি শামীম, শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি হলে আরও একটা বোলিং অপশন যোগ হয়। আপনার ওয়ানডে ক্রিকেটে ২ ওভার ৩ ওভারের একটা অপশন যোগ হয়ে গেল। চাইলে ৫-৬ ওভারও করায় ফেলতে পারেন। তখন সিনারিও দাঁড়ায় কি, যে আপনি প্রথম ৪ টা বোলার ৪-১০ কে ৪০ ওভার বল করবে। এবার আপনি ওই বাকি ১০ ওভারের জন্য আপনি শামীম থেকে শুরু করবেন। না, শুরু করবেন মোসাদ্দেক হোসেন সৈকত থেকে। মোসাদ্দেক হোসেন সৈকত তো প্রায় ১০ ওভারের বোলার। সে আপনার ৫ ওভার, ৬ ওভার, কোনো ১০ ওভার করে দিবে। এরপরে যতটুকু যেখানে যা ঘাটতি হয়, মেইন বোলারদেরও কারো ঘাটতি হতে পারত। সব দিন তো সবার সমান যাবে না। কারোর অফ ডে যাবে, অমুক যাবে, তমুক যাবে। সেইটা মেটানোর জন্য আপনার হাতে অপশন থাকতেছে হচ্ছে, সলিড অপশন থাকবে হচ্ছে শামীম এবং সৌম্য। সৌম্যকে 11 এ আপনার রাখতে হবে এই কারণে। এরপরেও আপনি, আমি জানি না শান্ত আর হৃদয়ের কি হইছে। শান্ত তো স্পেশালি বোলিং করে ম্যাচও জিতাইছে রে ভাই একসময়। শান্তরে কেন একদম বল দেওয়া হয় না? বা টিমে থাকলে সাইফরে কেন বল দেওয়া হয় না? আমি তো ইভেন এই শর্তেও রাজি আছি যে সৈকত সাথে নেমে আসবে, ওপরে আপনি টপ অর্ডার হেভি করার জন্য সাইফরে ঢুকাবেন, সেটাও একটা বোলিং অপশন হবে। যে না, আমি শামীমরে নিব না, আমি একদম ৭ পর্যন্ত ব্যাটসম্যান পাঠায় দিব। ওপরে সাইফরে ঢুকায় দেব। ঢুকান, ঢুকায় সাইফরে দিয়েও বল করান। আরো একটা বোলিং অপশন বাড়লো। যেভাবেই দেখেন আপনার বোলিং অপশন বাড়াতে হবে। আবার ব্যাটিং ডেপথও বাড়াইতে হবে। তার মানে শামীম, সাইফ এই জাতীয় ছেলেপেলে জায়গা করে দিতে হবে জাতীয় দলে। আর ৮ নাম্বার, এটা কিন্তু আপনাকে ৭ পর্যন্ত এই চিন্তার বাইরে করলে চলবে না। ৭ কোনোভাবেই মিরাজ মেহেদীর জায়গা না। ৭ থেকে রান আসতে হবে। ৭ ব্যাটসম্যান কোন সময় আসে? আপনি ওদের দেখেন, ৭ নাম্বার ব্যাটসম্যান কোন সময় আসে? ৭ নাম্বারে কে ব্যাট করে? ৭ নাম্বারে ব্যাট করতে আসে হচ্ছে ৪৫ ওভারের কাছাকাছি সময়। যদি আপনার সবকিছু ক্লিক করে ঠিকঠাক মতো। কখনো ৭ নাম্বার ব্যাটসম্যানকে ৪০ ওভারের আগেই ব্যাট করতে চলে আসতে হবে। তাকে লম্বা ইনিংস খেলতে হবে। ওকে, আমি ধরে নিলাম যে তাকে ৪৫ ওভারেই আসতে হবে। ৪৫ ওভারে আসলে তার কি ওই যে মেহেদী হাসান মিরাজ এই শেখ মেহেদী আজকে যেটা করলো, বাতাস পিটালো, ওটা করলে চলবে? বা মেহেদী হাসান মিরাজ প্রায় যেটা করে, ক্লুলেস ব্যাটিং করে, ওটা করলে চলবে? চলবে না তো। ও সময় এসে আপনার সলিড ব্যাটিং করতে হবে এবং বল বেশিরভাগই বাউন্ডারি ছাড়া করতে হবে। এটা তো আপনি যে সেভাবে পারবেন না। ইভেন ৮ এও আপনার রিশাদের মতো একটা পাওয়ার হিটার লাগবে, যে কিনা মানে হইলেও হইতে পারে টাইপের একটা ঝড় তুলে দিতে পারে। এই ব্যাপারগুলো কনফার্ম না করা
পর্যন্ত 8 পর্যন্ত আপনি যদি ব্যাটিং অপশন না রাখেন তাহলে আপনি ওয়ান ডেতেই ডেপথ মানে 300+ ইনিংস প্রায় পাবেন না। এটা হচ্ছে একটা ব্যাপার। এখন কথা হচ্ছে যে তাহলে 8-এ মানে 4th বোলার অপশনটা আমাদের কি হবে? সেটা আজকের ম্যাচটা দেখলে আপনি টের পাবেন। ওই যে বললাম যে আজকের ম্যাচটা কোথায় হারছি? এক তো আমরা ওই ৭ নাম্বার ব্যাটসম্যানের কারণে হারছি। আরেকটা জায়গায় হারছি সেটা হচ্ছে যে আমাদের ৪ নাম্বার বোলিং অপশনটা। ৪ নাম্বার বোলিং অপশন হিসাবে আমরা কি কাজে লাগাচ্ছি? ৪ নাম্বার বোলিং অপশন হিসাবে মিরাজ, শেখ মেহেদী, নাসুম, তারপরে তানভীর এই টাইপের ক্যারেক্টারকে আমরা কাজে লাগাচ্ছি, তাই না? টু বি ফ্রাঙ্ক, এরা কেউ ট্রু উইকেটে উইকেট কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। শুধু এরা না, এই জাতির বোলার, এই যে ফিঙ্গার স্পিনাররা মোর অরলেস সারা পৃথিবীতে উইকেট কেড়ে নেওয়ার ক্ষমতা হারায় ফেলছে। সম্ভবত শেষ ফিঙ্গার স্পিনার কেড়ে উইকেট নেওয়ার যোগ্য ছিল রবিচন্দ্রন অশ্বিন। তারপর থেকে আমি রিকল করতে পারতেছি না, আমার তো মাথায় সবসময় সবার নাম আসে না। আমি তো তারপর থেকে আর দেখি না ওরকম ফিঙ্গার স্পিনার যে বলে কয়ে উইকেট কেড়ে নিতে পারে। বলে কয়ে উইকেট কি আসলে সাকলায়েন ভাইয়ের পরে আর কেউ সত্যি সত্যি পারতো? ইয়ে পারতো, সাহিদ আজমল পারতো, বাট সে তো 45 ডিগ্রি কনুই বাঁকা করতো। মানে ফেয়ার বোলিং করে বলে কয়ে উইকেট কেড়ে নেওয়া ফিঙ্গার স্পিনার সাকলায়েন মুশতাকের পরেই তো আমি আর খুব দেখি না। গ্রেস ট্রেস দিয়ে রবিচন্দ্রন অশ্বিনরে বলা যায় ফিঙ্গার স্পিনাররা এখন আর কেড়ে নিতে পারবে না। ফিঙ্গার স্পিনার বলতে ট্রাডিশনাল ফিঙ্গার স্পিনার। হ্যাঁ, আপনার যদি মিস্ট্রি কিছু থাকে, এই একটা এক্স ফ্যাক্টর থাকে, তাহলে হবে। এই জন্য বলতেছি যে অপশনটা, ফোর্থ বোলারের যে অপশনটা, স্পিনিং অপশনটা আপনি রাখবেন, এই জায়গাটায়ও এই থোড়বড়ি খাড়া অপশন থেকে বেরোয় আসতে হবে। শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানবীর প্রত্যেককে আমি পছন্দ করি, প্রত্যেকে ভালো বোলার, কিন্তু এরা ফোর্থ বোলার না। এরা কেউ আপনার মূল স্পিনার হইতে পারবে না। তাহলে এই জায়গাটা কারা নেবে? এই জায়গাটা নিতে হবে রিশাদ, অ্যালিস বা এই জাতীয় কাউকে। মানে যে আপনার মনে হবে রিস্কি চয়েস, কিন্তু আপনার অ্যাগ্রেসিভ বোলিংটা করে দিবে, মিস্ট্রি বোলিংটা করে দিবে, এক্স ফ্যাক্টর থাকবে বোলিংয়ে। লেগ স্পিনাররা বাই বর্ন এক্স ফ্যাক্টর আছে তাদের, তাদের এক্স ফ্যাক্টর শিখতে হয় না। লেগ স্পিনার মাত্রই হচ্ছে এক্স ফ্যাক্টর আছে। ফলে রিশাদের এক্স ফ্যাক্টর আর বুঝায় না বলে ওইটা বেশি বুঝতে গেলে আমরা হোয়ার্টে গিয়ে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে যে ওর এক্স ফ্যাক্টর আছে কিনা। বা এই কদিন আগে পাকিস্তানের ব্যাটসম্যানরাও টের পাইছে এক্স ফ্যাক্টর কেমন আছে। সব দিন ক্লিক করবে না, সব দিন সবার ক্লিক করতেও হবে না। সব দিন সবাই ক্লিক করলে এর মাঝে কে যেন আমার বলতেছিল যে সব দিন যদি 11 ব্যাটসম্যান সেঞ্চুরি করতো তাহলে তো 1100 করে রান হতো। তা তো আর হবে না। সব দিন সব বোলার 5টা করে উইকেট নিলেও তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। অত উইকেট তো নাই প্রতিপক্ষের। ফলে সব দিনই রিশাদ, সব দিনই নাহিদ রানা এটা পারবে না। এই জন্যই আপনার টিমে একাধিক, মানে আপনার টিমের মূল যে 4 জন বোলার, এই 4 জন বোলারকে এক্স ফ্যাক্টরওয়ালা বোলার হতে হয়। আজকে দেখেন, মানে আমাদের উইথ ডিউ রেসপেক্ট তাসকিন এবং শরীফুল, এদের কিন্তু এক্সপেক্টার নাই। এখন আজকের দিনে এই কথা বলা খুব ঝুঁকিপূর্ণ যে শরীফুল ভাই আজকেই 6 উইকেট নিল আর আজকেই আপনি এই কথাটা বলে ফেললেন। হ্যাঁ ভাই বললাম, আমি বললাম যে শরীফুল এবং তাসকিন খুবই একই স্টাইলের বোলার। এরা এক্স ফ্যাক্টরওয়ালা বোলার না। এরা রিদম পাইলে খুবই ভালো, রিদম না পাইলে কিছু না। ওই যে একটা মনোটনি আছে বোলিংয়ে, সেই মনোটনিটাই এদের সাফল্য এনে দেয়। মনোটনি মানেই খারাপ জিনিস, একঘেয়েমি মানেই খারাপ জিনিস তা না। একঘেয়েমি তাকে সাফল্য এনে দেয়। আবার একঘেয়েমি বলে দেয় যে তুমি তোমার দলের মূল থ্রেট হতে পারবা না জীবনেও। কোনো দিন 5 উইকেট 6 উইকেট মেরে দিবা ওই একঘেয়েমি দিয়ে, ওই বিরক্তি তৈরি করে, কিন্তু তুমি এক্সপেক্টর হইতে পারবে না। এখন তোমার দলে যদি এই যে বোলিং অ্যাটাকটা, আমি তো বারবার বলতেছি 4 জনের অ্যাটাক, পঞ্চম বোলার তো ছড়ায় ছিটায় দিলাম। 4 জনের অ্যাটাকের মধ্যে কমপক্ষে 2-3টা যদি এক্স ফ্যাক্টরওয়ালা বোলার না থাকে তাহলে খুব মুশকিল। কারণ এক্স ফ্যাক্টরওয়ালা বোলাররা আবার হচ্ছে ঝুঁকিপূর্ণ। তারা প্রতিদিন আপনাকে সমান সার্ভিস দিবে না। কবে দিবে আপনি জানেন না। তার মানে আপনার ওই অপশন রাখতে হবে 2-3টা। সেক্ষেত্রে আপনার টিমে অ্যালিস বা রিশাদ এরকম একটা অপশন থাকতে হবে। নাহিদ রানাকে থাকতে হবে। নাহিদ রানা না থাকলে আমাদের পেস বোলিংয়ে ওই অপশনটা খুঁজতে হবে। আমি বলব সেক্ষেত্রে তানজিম সাকিবরে আপনি টিমে রাখবেন। তানজিম সাকিবের ভিতরে খানিকটা হলেও এক্সপেক্টর আছে। এছাড়াও আমাদের কিছু ইয়াং ছেলেপেলে আছে, তাদের ভিতরে নার্সিং করতে হবে, যারা কিনা উইকেট কেড়ে নেবে, যেকোনো পরিস্থিতিতে থ্রেট তৈরি করবে। ভয় দেওয়া, লেগ স্পিন দিয়ে, মিস্ট্রি স্পিন দিয়ে, পেস দিয়ে, বাড়তি অ্যাগ্রেশন দিয়ে, ভয় দিয়ে কেড়ে নেওয়া, এই অপশনটা রাখতে হয়। এই ব্যাপারটা আমাদের নির্বাচকদের এবং ম্যানেজমেন্টের বুঝতে হবে।
বসে এই ব্যাপারটা আমাদের খুব দ্রুত সলভ করতে হবে যে আমরা আসলে কি এই একঘেয়ে বোলিংয়ের দিকে যাব। একঘেয়ে বোলার তো থাকবেই, তাসকিন শরীফুল যে কোনো একজন থাকবে যে মনোটনাস বল করে প্রতিপক্ষের উত্ত্যক্ত করবে, ওই উত্ত্যক্ত করে একসময় উইকেট পাবে। কোনো কোনো দিন এটা কিন্তু ভালো, বেশিরভাগ দিন ভালো সার্ভিস দেয় জানেন। এই যাদের এক্সপেক্টার নাই তারা আবার সুবিধা হচ্ছে, তারা বেশিরভাগ দিন গ্যারান্টেডলি ভালো সার্ভিস দেয়। ফলে এরকম বোলারও আপনার থাকতে হবে, কিন্তু টিমে ২-৩টা এক্সপেক্টারওয়ালা বোলার লাগবে। সেক্ষেত্রে এই টিমে আপনি তাসকিন এবং শরীফুল যেকোনো একজনকে রাখলেন, সঙ্গে মিরাজ বা এই যে বাকি যে স্পিনারদের কথা বললাম তাদেরও রাখলেন, আপনার বোলিং বেশি একঘেয়ে হয়ে যাবে। এই একঘেয়ে বোলিং বাইট করতে পারবে না। এই যে আজকে যদি আমরা শুরুতে ওরকম একটা অ্যাগ্রেশন দেখাইতে পারতাম, এক্সপেক্টারওয়ালা কেউ একজন ঝাঁপায় পড়তো, তাহলে শেষ দিকে এসে শরীফুল যে কাণ্ডটা করছে তার তো পুরোটা করার আগেই আমরা ম্যাচ জিতে যেতাম, তাই না? আমরা শুরুতে তো কোনো এক্সপেক্টার দেখাইতেই পারি নাই। নাহিদ রানা নাই, এক্সপেক্টার নাই, রিশাদ নাই, এক্সপেক্টার নাই। এইটা তো চলবে না ভাই। শুরুর দিকে প্রতিদিন নাহিদ রানা থাকবেও না, আপনার প্রতিদিন সে পাবেও না, ফলে আপনার একাধিক এক্সপেক্টারের অপশন রাখতে হবে। আর মুস্তাফিজ হচ্ছে এই জায়গাটা ক্যাটালিস্ট। একদম পুরো জায়গাটা নতুন বলে, পুরন বলে সব জায়গায় সে এক্সপেক্টার, সে মনোটনাস, সে সব কিছু। মুস্তাফিজ হচ্ছে এই সব কিছুর একটা অসাধারণ কম্বিনেশন। ওটা আরেকটা সৌভাগ্য যে আমরা এই আরেকটা বিচিত্র চিজ পাইছি টিমে। ওটা যতদিন টিমে আছে ততদিন এরে নিয়ে কাটাছেঁড়া না করাই ভালো। ওরে বিশ্লেষণ করার কোনো দরকার নেই। ও মুস্তাফিজ, এটাই যথেষ্ট বিশেষণ। আপাতত আমি আমাদের নির্বাচকদের এবং ম্যানেজমেন্টকে অনুরোধ করব যে যদিও ইটস এ টাফ কল, কিন্তু মিরাজের 11-এ জায়গা নিয়ে সেকেন্ড থার্ড দেন। ৭ নাম্বার ব্যাটসম্যান এবং ফোর্থ বোলার দুটো অপশনের কোনোটা হিসাবেই মিরাজের জায়গা হয় না। হ্যাঁ, ৮ নাম্বার ব্যাটসম্যান হিসাবে হয়তো তার জায়গা হয়, কিন্তু ফোর্থ বোলার হিসাবে আমি তার জায়গা দেখি না। সেক্ষেত্রে আপনাকে ভিন্ন কিছু ভাবতে হবে। এখন গুড লাক, আশা করি আমরা এই জায়গাটা পূরণ করতে পারবো এবং সিরিজ জয়ের আনন্দের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।